তুমি যদি জীবনে ভালো কিছু করো না, তাহলে তোমার যেমন সাপোর্টার্স থাকবে, তোমার যেমন ফ্যান্স থাকবে, তেমনই তোমাদের হেটার্সদের সংখ্যাও প্রচুর হবে। আর এই কথাটা আমি জানতে পারি রোমান রেন্সকে দেখে। কারণ রোমান রেন্সের হেটার্সের সংখ্যাও কিন্তু এই ইন্টারনেটে বা এই রেসলিং কমিউনিটিতে কম নেই, বিশেষ করে বাইরের দেশে। তো যখন রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে থাকে না, তখন তো তারা বলে যে রোমান রিংস পার্ট টাইমার, ডাব্লিউডাব্লিউতে আসে না। যখন রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে চলে আসে, তখন তাদের একটাই অভিযোগ যে রোমান রিংসের দ্বারা কিছু হবে না, রোমান রিংস খুবই ওভার রেটেড সুপারস্টার। রোমান রিংসের ফ্যান্সরা তো রোমান রিংসকে একটু বেশি বাড়িয়ে কথা বলে রোমান রিংসের নামে। রোমান রিংসের দ্বারা কিচ্ছু হবে না, রোমান রিংস স্বার্থপর, রোমান রিংসের মধ্যে কোনো ক্ষমতা নেই, ব্লা ব্লা ব্লা, আরও অনেক ধরনের ফালতু কথা। কিন্তু যখনই রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে আসে না, তখনই রোমান রিংস প্রমাণ করে দেয় যে কেন এই যুগের, এই সময়ের, এই মুহূর্তের সবথেকে বড় সুপারস্টার আর সবথেকে বড় ড্র রেসলিং ইন্ডাস্ট্রিতে এখন একজনই আছে, আর সে হলো রোমান রিংস। বিশেষ করে জন সিনার রিটায়ারমেন্টের পর। এই কথাটা আমি কেন বলছি, এই কথাটার প্রমাণও আছে, যেটা আমি ভিডিওতে বলবো। তার সাথে এই ভিডিওতে ডাব্লিউডাব্লিউর সাথে জড়িত কিছু খবর নিয়েও কথা বলবো। যেমন ব্রন ব্রেকারের জন্য খবর খুব সুবিধার লাগছে না, মনে হচ্ছে সে রেসলমেনিয়া মিস করে দিতে পারে। তাছাড়াও ডাব্লিউডাব্লিউ কি একটা বিশাল বড় ভুল করে ফেলেছে অজান্তেই। তো সেই সব নিয়ে কথা হবে এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর হর্তা কর্তা বিধাতা মানে ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভ হেড ট্রিপল এইচকে নিয়ে। তো এই মুহূর্তে ট্রিপল এইচেরও কিন্তু হেটার্সের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে বলা যেতে পারে যে ট্রিপল এইচ এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউকে যেভাবে বুক করছে বা তার হাতে ডাব্লিউডাব্লিউ যেভাবে চলছে, সেইটা দেখে এখন অনেকেই ট্রিপল এইচকে পছন্দ করছে না। তোমাদের মধ্যেও অনেকে দেখেছি ট্রিপল এইচের নামে, মানে ট্রিপল এইচের উপর অনেক রেগে আছো, তাকে টাকলা বলছো। তো যাই হোক, সেই সব তো পরের কথা, কিন্তু শুধু ফ্যান্সরা না, এখন দেখে মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজেও অনেকে, বিশেষ করে অনেক ডাব্লিউডাব্লিউ সুপারস্টার আর অনেক ডাব্লিউডাব্লিউ হায়ার আপস আর অনেক ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভের লোকজনরা যারা আর কি ট্রিপল এইচের সাথে কাজ করে, তারাও ট্রিপল এইচের উপর হয়তো অতটা খুশি নয় বা তার উপর একটু রেগেই আছে ব্যাক স্টেজে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই মুহূর্তে এমন খবর শোনা যাচ্ছে যে এই যে সামনের রাসেলমেনিয়া আসতে চলেছে, এই রাসেলমেনিয়ার জন্য যে প্ল্যান্সগুলো তৈরি করা হচ্ছে, সেগুলোকে ট্রিপল এইচ প্রতিনিয়ত শুধু চেঞ্জ করে চলেছে। মানে এক্সাম্পল দিলে ধরে নাও একটা প্ল্যান তৈরি হলো, এবার সেটাকে এক্সিকিউট করার পরিবর্তে একদম লাস্ট মোমেন্টে প্ল্যানটাকে চেঞ্জ করে প্ল্যানটাকে পুরোপুরি মানে ফেলে দিচ্ছে ডাস্টবিনে, আর তারপর আবার নতুন করে শুরু হচ্ছে। একটা ভালো এক্সাম্পল হচ্ছে যেমন কোডি রোডস আর রোমান রিংসের ম্যাচ। এটাই এই বছর রাসেলমেনিয়াতে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই ম্যাচটা পুরোপুরি ভেস্তে গেল, আর এখন আমরা রোমান রিংস আর সিএম পাঙ্কের ম্যাচ দেখতে পাচ্ছি। তো এরকম আরও অনেক প্ল্যান্স রাসেলমেনিয়ার জন্য করা হয়েছিল, কিন্তু সেগুলোকে ট্রিপল এইচ একদম লাস্ট মোমেন্টে এসে স্ক্র্যাপ করে দিয়েছে। মানে সেই প্ল্যান্সগুলোকে আর এক্সিকিউট করছে না, এখন পুরো নতুন করে প্ল্যান তৈরি করা হচ্ছে। এবার ঠিক আছে, সেটা তো হতেই পারে, কিন্তু সেটার পরিমাণ এতই বেড়ে গেছে যে এখন যারা ব্যাকস্টেজে ক্রিয়েটিভে কাজ করছে বা অনেক বড় বড় ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, তারাও এখনও শিওর না যে তারা অ্যাকচুয়ালি রাসেলমেনিয়া এই বছর কী করতে চলেছে, কারণ ট্রিপল এইচ প্রতিনিয়ত প্ল্যান্সে পরিবর্তন করে যাচ্ছে। এবার তোমরা যদি ডাব্লিউডাব্লিউর খুব পুরনো ভিউয়ার হয়ে থাকো, মানে আমি কথা বলছি ধরে নাও ভিন্স ম্যাকম্যানের সময়কার কথা, তো সেই সময় এই বছর রাসেলমেনিয়াতে কী হবে সেটার প্ল্যান্স বা সেটার হয়তো যে মেন প্ল্যান, মানে রাসেলমেনিয়ার মেন ইভেন্টে কোন ম্যাচটা হবে, সেটার প্ল্যান্স প্রায় এক বছর আগে থেকেই ঠিক করে রাখা হতো। মানে এই বছর রাসেলমেনিয়ার পর নেক্সট ইয়ারের রাসেলমেনিয়া কী হতে চলেছে বা মেন ম্যাচ কোনটা হবে, সেটার প্ল্যান এক্সিকিউট করা হয়ে যেত বা প্ল্যান ঠিক করে রাখা হতো যে হ্যাঁ, পরের বছর রাসেলমেনিয়া আমরা এই ম্যাচটার জন্য যাব। কিন্তু এখন আমরা দেখেছি যে লাস্ট মোমেন্টে অনেক পরিবর্তন হয়। যেমন আমরা একসময় দেখেছিলাম যখন রক আর রোমান রিংসের ম্যাচ হওয়ার কথা ছিল রাসেলমেনিয়া 40-তে, তখন সেই ম্যাচটাও লাস্ট মোমেন্টে ঘুরে গিয়ে রোমান রিংস আর কোডি রোডসের ম্যাচে পরিণত হয়ে গেছিলো। সেটা মানে সেটার জন্য ফ্যান্সদেরও অনেক বড় হাত ছিল, ফ্যান্সরা কোডি রোডসের জন্য হ্যাশট্যাগ উই ওয়ান্ট কোডি চালিয়েছিল। তো সেই সময় অনেক কিছু হয়েছিল, সেই সময় রকও ছিল, তো সেই সময় ব্যাপারটা ভালো লেগেছিল। কিন্তু এই সেম ব্যাপার এখন প্রতিনিয়ত হয়ে চলেছে। এবার এই বছরের রাসেলমেনিয়া আমরা দেখতে পাচ্ছি যেমন সেথ রলিন্সের স্টোরি লাইন বা ব্রন ব্রেকারের স্টোরি লাইন, সেগুলোতে ইঞ্জুরির জন্য পরিবর্তন করতে হচ্ছে, কিন্তু যেসব স্টোরি লাইন হয়তো পরিবর্তন করার দরকারও নেই, সেই সব স্টোরি লাইনকেও ট্রিপল এইচ একদম শেষ মোমেন্টে চেঞ্জ করার চেষ্টা করছে। আর এই কারণেই ব্যাক স্টেজে অনেকেই ট্রিপল এইচের এই ব্যবহারটায় বা এই ব্যাপারটায় খুব একটা খুশি নয়, আর তারা ট্রিপল এইচের উপর রেগেই আছে। তো এই কারণে মনে করা হচ্ছে এইভাবেই যদি চলতে থাকে, তাহলে সত্যি সত্যি ট্রিপল এইচের যে জব বা ট্রিপল এইচের যে কাজ,
সেটা চলে গেলেও যেতে পারে, এটারও সম্ভাবনা আছে। এমনকি যেমন বললাম কিছু বড় বড় সুপারস্টাররাও এখনও জানে না যে তারা এই মুহূর্তে রেসলমেনিয়ায় কী করতে চলেছে। তার মধ্যে একটা এক্সাম্পল আমি দিতে পারি হয়তো ব্রক লেসনার যে রেসলমেনিয়ায় কী করবে তার কোনো খবর নেই, র্যান্ডি অর্টন রেসলমেনিয়ায় কী করবে তার কোনো খবর নেই, গুন্থার, এলে নাইট এরা রেসলমেনিয়ায় কী করবে সেটা সম্পর্কেও কিছু বোঝা যাচ্ছে না। তো এই ধরনের অনেক সুপারস্টারই আছে যারা ট্রিপল এইচের এই কাজটায় খুব একটা খুশি নয়। এবার দেখা যাক ট্রিপল এইচ এই ব্যাপারটাকে কী করে হ্যান্ডেল করে, কিন্তু এরকমই চলতে থাকলে ব্যাক স্টেজে তার জন্য মহল খুব একটা ভালো তো থাকছে না, আর কপালে দুঃখ তো আছে ট্রিপল এইচের। এবার কথা বলা যাক ব্রন ব্রিকারকে নিয়ে। তো ব্রন ব্রিকারের সাথে কী চলছে সে নিয়ে তো আমি চ্যানেলে তোমাদের আপডেট দিয়েছিলাম যে ব্রন ব্রিকারকে এখন তার হার্নিয়ার সার্জারির জন্য যেতে হবে, আর সেই সার্জারিটার পর তার রিকভার করতে হবে নিজেকে আগে ঠিক করে, তারপরই সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারবে। তো এই কারণে গতকালের মানডে নাইট রয়্যাল এপিসোডেও আমরা দেখলাম ডাব্লিউডাব্লিউ এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে ব্রন ব্রিকার এখন ইনডেফিনিট টাইমের জন্য ডাব্লিউডাব্লিউর বাইরে চলে গেছে। এবারের আগের আপডেট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমার মনে হয় ব্রন ব্রেকার খুব জোর হলে 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়তো নিজেকে রিকভার করে নেবে, আর রেসলমেনিয়ার ঠিক আগে আগে ব্রন ব্রেকার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে নিতে পারে, এটা আমার মনে হয়। কিন্তু এখন ডেভ মিলজারের তরফ থেকে যে আপডেটটা আসছে বা সে যেটা বলেছে ব্রন ব্রেকারের রিকভারি টাইমকে নিয়ে, সেটা হচ্ছে যদি সব কিছু ঠিকঠাকও থাকে তাহলেও ব্রন ব্রেকারের প্রায় 12 সপ্তাহ লাগবে ঠিকমতো রিকভার হতে। তার মানে হচ্ছে প্রায় 4 মাস, আর 4 মাস মানে তো রেসলমেনিয়া সে মিস করছেই। আর বলেছে যদি সিচুয়েশন বাজে হয় আর যদি টাইমটা আরও বেশি লাগে তাহলে সেটা হয়তো 6 মাস অবধিও এক্সটেন্ড হতে পারে। মানে ধরে রাখো এখন আমরা 4 থেকে 6 মাসের জন্য ডাব্লিউডাব্লিউতে আর ব্রন ব্রেকারকে দেখতে পাবো না, অ্যাকর্ডিং টু ডেভ মেলজার। এবার তার এই ধারণা বা তার এই আপডেট যদি সত্যি হয় তাহলে তো ব্রন ব্রেকার এই বছরের রেসলমেনিয়ায় কম্পিট করতে পারবে না, এটা শিওর হয়েই গেল। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এটাই যে ডাব্লিউডাব্লিউ এখনও অফিসিয়ালি এইটা সম্পর্কে কোনো আপডেট দেয়নি, আর ডাব্লিউডাব্লিউর ভেতরেও অনেকেই বিশ্বাস করে যে না ব্রন ব্রেকারের হয়তো এত সময় লাগবে না, রেসলমেনিয়ার আগে ব্রন ব্রেকার ঠিক হলেও হয়ে যেতে পারে, আর তারপর রেসলমেনিয়াতে আমরা ব্রন ব্রেকারকে দেখতে পাবো। মানে দেখো রেসলমেনিয়ায় যেই ম্যাচটার কথা উঠছে ব্রন ব্রেকার ভার্সেস সেথ রলিন্স, তারা দুজনই এখন ইনজুরির কারণে ডাব্লিউডাব্লিউ এর বাইরে আছে, আর তারা যে অ্যাকচুয়ালি কখন ঠিক হবে কখন রিকভার করবে এটাই এখন অনিশ্চয়তার মুখে। তাই কেউই জানে না যে তারা দুজনই রেসলমেনিয়ার আগে ফিরতে পারবে কি পারবে না। এবার ভেবে নাও রেসলমেনিয়ার আগে সেথ রলিন্স তো ঠিক হয়ে গেল কিন্তু ব্রন ব্রেকার ঠিক হতে পারলো না, তো সেক্ষেত্রেও ঝামেলার ব্যাপার হবে। আবার উল্টো দিক থেকে যদি আমরা এরকম দেখি যে ব্রন ব্রেকার ঠিক হয়ে গেল কিন্তু সেথ রলিন্স ঠিক হলো না, তাহলে সেক্ষেত্রেও ডাব্লিউডাব্লিউ তাদের প্ল্যান্সকে এক্সিকিউট করতে পারবে না। তো এখন ডাব্লিউডাব্লিউ একটু মুশকিলে তো পড়েছে, এবার দেখা যাক এটাকে কীভাবে ঠিক করে। এবার এখানে ডাব্লিউডাব্লিউ একটা খেলাও খেলতে পারে, যেভাবে আমরা দেখেছিলাম যে সেথ রলিন্স তার ইঞ্জুরিকে ফেক করেছিল, সেইভাবে আমরা হয়তো দেখতে পেতে পারি যে ব্রন ব্রেকার সার্জারির পর ঠিকঠাক মতো রিকভার হয়ে গেছে, সেই ইনিংয়ের জন্য ক্লিয়ার হয়ে গেল, কিন্তু ডাব্লিউডাব্লিউ সেটা অ্যানাউন্স করলো না, আর ডিরেক্ট রেসলমেনিয়া থেকে ব্রন ব্রেকারের রিটার্ন হলো, বা সেম এটা সেথ রলিন্সের জন্য ডাব্লিউডাব্লিউ করতে পারে। তো দেখা যাক কী করে ডাব্লিউডাব্লিউ, কিন্তু হ্যাঁ এটা একটু খুব একটা ভালো খবর তো মনে হচ্ছে না। আর যদি ডেভ মেলজার ঠিক হয় তাহলে ব্রন ব্রেকারের এই বছরের রেসলমেনিয়ার স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এবার কথা বলা যাক একটা খুব ফানি সিচুয়েশনকে নিয়ে, যেটা আমি তোমাদের কালকের ভিডিওতে বলছিলাম না যে এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো, এদের মধ্যে তো এখন আমরা ফিউড বার স্টোরি লাইন দেখতে পাচ্ছি যেটা শুরু অলরেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম যে এদের মধ্যে রেসলমেনিয়ায় ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ স্টোরি লাইনটা এখন তো রেসলমেনিয়ার দিকেই এগোচ্ছে। কিন্তু রেসলমেনিয়া এই ম্যাচটা না হলেও হতে পারে, তার কারণ হচ্ছে এই এল গ্র্যান্ডে আমেরিকানো আর অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোকে নিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটার আগে কখনো হয়নি। মানে ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে এখন ডাব্লিউডাব্লিউ ট্রিপল এ লুচা লিব্রের সাথেও একটা পার্টনারশিপ বা কন্ট্রাক্টে আছে, তাদেরকে তো হায়ারই করে নিয়েছে ডাব্লিউডাব্লিউ। এবার ডাব্লিউডাব্লিউ সেখানে গিয়েও শো করে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যেমন ডাব্লিউডাব্লিউতে কী দেখতে পাচ্ছি, ডাব্লিউডাব্লিউতে এল গ্র্যান্ডে আমেরিকানো যে নকল লুডুইক কাইজার সে হচ্ছে হিল, আর অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো যে হচ্ছে চ্যাড গেবিল সে হচ্ছে ফেস সুপারস্টার, তাকে অডিয়েন্স চিয়ার করে, আর লুডুইক কাইজার ফেক এল গ্র্যান্ডে আমেরিকানোকে অডিয়েন্স বু করে। কিন্তু আমরা যদি ট্রিপল এতে গিয়ে দেখি তাহলে এখানে ব্যাপারটা পুরোই উল্টো। এখানে ফেক এল গ্র্যান্ডে আমেরিকানো লুডুইক কাইজার হচ্ছে ফেস সুপারস্টারের মতো ট্রিটমেন্ট পায়, আর অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো চ্যাড গেবিল সে একজন হিল সুপারস্টারের মতো ট্রিটমেন্ট পায়। সেখানকার লোকজন চ্যাড গেবিলকে হিল মনে করে আর লুডুইক কাইজারকে ফেস মনে করে। তো এই কারণে এখন একটা বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে অ্যাকচুয়ালি এই যে এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস এল গ্র্যান্ডে আমেরিকানোর যে ম্যাচটা হবে সেটা ডাব্লিউডাব্লিউ কোথায় করবে। এখন তো নেক্সট স্টপ হচ্ছে রেসলমেনিয়া, যেখানে এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা আছে। বা সেটা যদি হয় তাহলে যেহেতু রেসলমেনিয়া আমেরিকা থেকে হচ্ছে, তো সেখানে তো অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো খুব চিয়ার পাবে আর ফেক এল গ্র্যান্ডে আমেরিকানো বু পাবে, আর সেখানে যদি কারো মুখ রিভিল করতে হয় তাহলে সম্ভাবনা এটারই বেশি আছে যে ফেক এল গ্র্যান্ডে আমেরিকানো তারই মাস্ক খুলে যাবে আর সে রিভিল হবে যে সেখানে লুডুইক কাইজার ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে
এবার ট্রিপল এতে যখন যাবে ডাব্লিউডাব্লিউই তখন তো সেখানে আবার যে ফেক এল গ্র্যান্ডে আমেরিকানো তাকেই অডিয়েন্স চিয়ার করবে। তো সেক্ষেত্রে কি মানে লুডুইক কাইজারকে রিভিল করে দেওয়া ডাব্লিউডাব্লিউর জন্য ঠিক হবে? মানে ডাব্লিউডাব্লিউ যদি শুধু মানে আমেরিকান অডিয়েন্সের কথা না ভেবে মেক্সিকান অডিয়েন্সের কথাও ভাবে, তাহলে ডাব্লিউডাব্লিউ একটু ফেসে যেতে পারে। আর মেক্সিকান অডিয়েন্স ডিমান্ড করছে যে এই যে এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস এল গ্র্যান্ডে আমেরিকানোর ম্যাচ, এটাকে তাদের ট্রিপল এ মিনিয়ায় করা হোক, রাসেল মিনিয়ায় না করে ট্রিপল এ মিনিয়ায় করা হোক। আর সেখানে যদি মার্কস ভার্সেস মার্কস ম্যাচ হয়ও, তো সেখানে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো আছে যে সে হারবে আর তার ফেস রিভিল হবে, আর সে যে চ্যাট গেবিল সেটা রিভিল হয়ে যাবে, আর লুডুইক কাইজার যেমন এল গ্র্যান্ডে আমেরিকানো হিসেবে কন্টিনিউ করছে সেরকমই কন্টিনিউ করবে। এবার এখানে ডাব্লিউডাব্লিউকে ডিসাইড করতে হবে যে তারা অ্যাকচুয়ালি কোন ফ্যান্সদের কথা শুনবে, আমেরিকান ফ্যান্স নাকি মেক্সিকান ফ্যান্স। এবার যেই ফ্যান্সদের কথা শুনবে তাদের পছন্দের সুপারস্টারকেই হয়তো জেতানো হবে, আর তারা যেই সুপারস্টারকে পছন্দ করে না বা সেখানে যেই সুপারস্টার হিট পায় তাকেই হয়তো সেই ম্যাচটা হারানো হবে, এরকমই পসিবিলিটি বেশি আছে। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ এই সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করে। কিন্তু এরকম সিচুয়েশন কিন্তু খুব মজাদার, এরকম সিচুয়েশন আমি ডাব্লিউডাব্লিউতে প্রথমবারই দেখলাম যে দুটো ভিন্ন দেশের ভিন্ন অডিয়েন্সের ভিন্ন মতামত। একজন মানে এক টাইপের অডিয়েন্স যাকে ফেস মনে করছে, আর এক টাইপের অডিয়েন্স সেই সুপারস্টারকে হিল মনে করছে। এবার আমি যে কথাটা বলতে চলেছি সেটা না ভীষণ ওয়ার্ড, তার কারণ হচ্ছে ডাব্লিউডাব্লিউ একটা বেশ ওয়ার্ড সিচুয়েশনে ফেসে গেছে, মানে একটা খুব অদ্ভুত সিচুয়েশনে ফেসে গেছে, যেটা হচ্ছে আমরা রয় স্কিজ মানে যাকে আমরা এডব্লিউতে পাওয়ার হাউস হবস বলে চিনতাম, তাকে আমরা রয়্যাল রাম্বলে তো দেখে ফেলেছি, তার ডাব্লিউডাব্লিউ ডেবিউ হয়ে গেছে। আর ডাব্লিউডাব্লিউ তাই খুব হাইপের সঙ্গে নিয়ে এসেছে, মানে এরকম হাইপ তো চলছিল যে হ্যাঁ পাওয়ার হাউস হবস ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে, তার নাম রয় স্কিজ হতে চলেছে। তো খুব হাইপের সাথেই সে এসেছে, যদিও সে সৌদি আরেবিয়াতে রিয়াকশন পায়নি সেটা অন্য কথা, কিন্তু আমেরিকান ফ্যান্সরা মোটামুটি তাকে চেনে। আর ডাব্লিউডাব্লিউ তার জন্য ভালো কিছু ভেবেই তাকে ডাব্লিউডাব্লিউতে সাইন করেছে, এমনকি ডিরেক্টলি মেন রোস্টারেও নিয়ে চলে এসেছে, তাকে এনএক্সটিতেও কম্পিট করায়নি। কিন্তু এখন তাকে নিয়ে একটা বেশ অদ্ভুত আপডেট আসছে, সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ হয়তো তাকে সাইন করে ভুল করে ফেলেছে, এরকম ডাব্লিউডাব্লিউর মনে হচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তার আসল বয়স কত এটাই নাকি ডাব্লিউডাব্লিউ ঠিক করে জানতো না। এবার ডাব্লিউডাব্লিউ তাকে ফিউচার সুপারস্টার হিসেবে নাকি কোম্পানিতে সাইন করেছে, যে তাকে নিয়ে ফিউচারে অনেক বড় বড় প্ল্যানস থাকবে। কিন্তু এখন ডাব্লিউডাব্লিউ জানতে পেরেছে যে এই যে রয় স্কিজ বা পাওয়ার হাউস হবস, তার আসল বয়স হচ্ছে 41 বছর। মানে ইন্টারনেটেও তার যে জন্মসাল সেটাও হচ্ছে 1985, আর সেই কারণে হিসাব করলে দেখা যাচ্ছে যে 2026-এ তার বয়স হয়ে যাচ্ছে 41 বছর। এবার 41 বছর বয়সে একটা সুপারস্টারকে তো আর যাই হোক ডাব্লিউডাব্লিউ তাদের ফিউচার ট্যালেন্ট হিসেবে দেখতে পারে না। মানে তোমরা যদি ধরে নাও পাওয়ার হাউস বা রয় স্কিজ রোমান রেন্সের থেকেও 1 বছরের বড়, রোমান রেন্সের এখন বয়স হচ্ছে 40 বছর, আর সেখানে রয় স্কিজের বয়স হচ্ছে 41 বছর। তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ ভাবছে যে তারা হয়তো তাকে সাইন করে ভুল করে ফেলেছে, কারণ ডাব্লিউডাব্লিউ মনে করেছিল তার বয়স হয়তো 35 থেকে 36 বছর, আর সেই কারণে ফিউচারের কথা ভেবে তাকে সাইন করা হয়েছিল। কিন্তু এখন নাকি যখন ডাব্লিউডাব্লিউ তার আসল বয়স জানতে পেরেছে তখন নাকি ডাব্লিউডাব্লিউ অবাক হয়ে গেছে, ডাব্লিউডাব্লিউ ভাবছে তাকে সাইন করানোটা হয়তো ঠিক হয়নি। তো এই কারণে কালকে সন্ধ্যেবেলায় একটা নিউজ খুব সার্কুলেট হচ্ছিল, যেটা হচ্ছে পাওয়ার হাউস হবসকে হয়তো ডাব্লিউডাব্লিউ তাদের কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছে, মানে বের করে দিয়েছে। আর এই কথাটা আরও সত্যি বলে কেন মনে হচ্ছিল, তার কারণ হচ্ছে রয়্যাল রাম্বলের পর আমরা পাওয়ার হাউস হবসকে আর কোথাও দেখতেও পাইনি, না রয়ের এপিসোডে না তো স্ম্যাকডাউনের এপিসোডে। তাই অনেকে ভেবেছিল হয়তো খবরটা সত্যি, আর পাওয়ার হাউস হবস বা রয় স্কিজ তাকে হয়তো সত্যি সত্যি ডাব্লিউডাব্লিউ আবার তাদের কোম্পানি থেকে রিলিজও করে দিয়েছে বা বেরও করে দিয়েছে, কারণ তার বয়স নাকি 41 বছর হয়ে গেছে। কিন্তু এই সব খবরকে ধামাচাপা দিয়ে কালকে রাত্রিরের দিকে একটা ভিডিও সামনে আসে ডাব্লিউডাব্লিউ হেডকোয়ার্টার্সের, সেখানে আমরা দেখতে পাই সেখানে হয়তো রয় স্কিজ নিজেই উপস্থিত ছিল, তার যে আর কি গ্রাফিক্স সেটাকে ডাব্লিউডাব্লিউ হেডকোয়ার্টারে চালানো হচ্ছিল, সেই ভিডিওটা ইন্টারনেটে এসে শেয়ার করে। আর সেখান থেকে এই যে খবরটা চলছিল যে তাকে নাকি ফায়ার করে দেওয়া হয়েছে ডাব্লিউডাব্লিউ থেকে, সেই খবরটা পুরোপুরি ধামাচাপা পড়ে যায়, আর সবাই জেনে যায় যে না এটা ফেক নিউজ ছিল, আর ডাব্লিউডাব্লিউ রয় স্কিজকে এই মুহূর্তে তাদের কোম্পানি থেকে বের করেনি। কিন্তু তার এই যে বয়স নিয়ে যে গণ্ডগোলটা চলছে, এইটা যদি সত্যি হয় তাহলে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ হয়তো একটু প্রবলেমে পড়ে যেতে পারে, আর তাকে নিয়ে যে প্ল্যানগুলো করেছিল সেই প্ল্যানগুলোকে হয়তো ঠিকমতো এক্সিকিউট না করা হলেও হতে পারে। এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউ পাওয়ার হাউস হবস মানে রয় স্কিজকে কীভাবে ইউজ করে, আর অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ তাকে ফিউচার সুপারস্টার ভেবে যেইভাবে কোম্পানিতে এনে ডিরেক্ট মেন রোস্টারে ডেবিউ করিয়েছে, এখনও তার জন্য সেই প্ল্যানগুলোকেই ডাব্লিউডাব্লিউ রাখে কিনা। আমার তো মনে হয় রাখা উচিত, কারণ দেখো সিএম পাঙ্কেরও তো বয়স প্রায় 46 থেকে 48 বছর, এজে স্টাইলসেরও বয়স 48 বছর, তো অন্তত রয় স্কিজ আমাদের 5 থেকে 6 বছর তো আরামসে দিতেই পারে। তো আমার মনে হয় তার জন্য প্ল্যানস এক্সিকিউট করা দরকার। সেদিক থেকে দেখতে গেলে তো গুন্থারেরও বয়স প্রায় 38 থেকে 40 বছর হয়ে গেছে, তো গুন্থারকে ফিউচার সুপারস্টার হিসেবে দেখলে রয় স্কিজকেও আমার মনে হতে পারে, মানে আমার মনে হচ্ছে দেখা যেতে পারে অন্তত
সম্ভবত 5 থেকে 6 বছরের জন্য, কিন্তু এখন বাকিটা ডাব্লিউডাব্লিউ আর ট্রিপল এইচ এর হাতে। কিন্তু ব্যাপারটা খুব অদ্ভুত ছিল, মানে কাউকে নিজের বয়স না জেনে ডাব্লিউডাব্লিউ সাইন করেছে, এই ব্যাপারটা কেমন অদ্ভুত না? আর এই খবরটাকে তো আমার প্রথম থেকেই বিশ্বাস হচ্ছিল না। আর কালকে এটা মানে জানাও গেছে যে অ্যাকচুয়ালি রয়েস কিস ডাব্লিউডাব্লিউ থেকে বেরোয়নি, তো দেখা যাক তার ফিউচার এখন ডাব্লিউডাব্লিউতে কী হয়, কিন্তু ব্যাপারটা সত্যি খুব ওয়ার্ড না? এবার কথা বলা যাক রোমান রেইন্স আর তার ড্রয়িং পাওয়ারের। তো আমরা যেমন দেখেছিলাম রয়্যাল রাম্বলের পরে যে রয়ের এপিসোডটা হয়েছিল, মানে এর আগের সপ্তাহে রয়ের এপিসোডটা, সেখানে রোমান রিংস উপস্থিত ছিল, আর সেখানেই আমরা রোমান রিংস আর সিএম পাঙ্কের মধ্যে সেই অসাধারণ প্রোমো ব্যাটেলটা দেখেছিলাম। এবার নেটফ্লিক্স একটা স্ট্যাট শেয়ার করেছে যেখানে তারা বলেছে যে এই যে রয়ের এপিসোডটা হয়েছিল এটা রিসেন্ট টাইমে ডাব্লিউডাব্লিউ সব থেকে হাই ওয়াচ রয়ের এপিসোড, মানে যেটা রেটিংস ছিল প্রায় 3.1 মিলিয়নের কাছাকাছি। আর এরকম রেটিংস এই বছরে তো ডাব্লিউডাব্লিউর আসেইনি কোনো রতে। আর লাস্ট ইয়ারে যখন এসেছিল সেটা ছিল যখন লাস্টবারের মতো জন সিনা রয়ের এপিসোডে উপস্থিত হয়েছিল, আর তার লাস্ট রয়ের অ্যাপিয়ারেন্স ছিল। তো সেই সময় এরকম 3.1 মিলিয়ন ভিউয়ারশিপ নেটফ্লিক্স ড্র করতে পেরেছিল। আর তারপর থেকে এখন মানে এই যে গত সপ্তাহে রয়ের এপিসোডটা হয়েছে, এইখানে গিয়ে 3.1 মিলিয়নের কাছাকাছি ভিউয়ারশিপ নেটফ্লিক্স একটা রয়ের এপিসোডে ড্র করেছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে রোমান রিংসের ড্রয়িং পাওয়ার কতটা। এবার এইখানে যারা বোকার মতো আর্গুমেন্ট করতে চায় যে না না শুধু কি রোমান রিংসের জন্য হয়েছে, রোমান রিংসের সাথে তো সিএম পাঙ্কও ছিল। আরে বাবা, সিএম পাঙ্ক তো এর আগের রয়ের এপিসোডে উপস্থিত ছিল, তার আগের রয়ের এপিসোডে উপস্থিত ছিল, তার আর ফিন ব্যালেরের ম্যাচ হয়েছে, এত কিছু হয়েছে। তো এতদিন কেন ভিউয়ারশিপ এতটা ছুঁতে পারলো না? রোমান রিংসের আসার পরই কেন ভিউয়ারশিপ এতটা ছুঁয়ে গেল? তো এইটা তো একটা জানার বিষয়। কিন্তু শুধুমাত্র যে রয়্যাল লাভ হয়েছে তা না, এমনকি গত সপ্তাহে যে স্ম্যাকডাউনটা হয়েছিল সেই স্ম্যাকডাউনের ভিউয়ারশিপও প্রায় 1.459 মিলিয়ন ভিউয়ার্সের কাছাকাছি চলে গেছিলো। এবার এই ভিউয়ারশিপটা এখন হয়তো শুনে কম মনে হচ্ছে, কারণ আজ থেকে প্রায় 3-4 বছর আগে স্ম্যাকডাউনও প্রায় 2 মিলিয়নের কাছাকাছি ভিউয়ারশিপ ড্র করতো। কিন্তু তবু তোমরা জানলে অবাক হবে যে এই সপ্তাহে মানে আগের সপ্তাহে যে স্ম্যাকডাউনের ভিউয়ারশিপটা এসেছে সেটা সেপ্টেম্বর মাসের 5 তারিখ গত বছরের, মানে 2025 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে যে স্ম্যাকডাউনের এপিসোডটা হয়েছিল তারপরে স্ম্যাকডাউনের হায়েস্ট রেটেড এপিসোড হয়েছে। আর এইখানেও আমরা এফেক্টটা দেখতে পেয়েছি যে যেহেতু ড্রু ম্যাকএন্টায়ারের নামে সিএম পাঙ্ক আর রোমান রিংস কথা বলেছিল তাদের প্রোমোতে, তাই ড্রু ম্যাকএন্টায়ার তাদেরকে কীভাবে রিপ্লাই করবে সেটা দেখার জন্যই হয়তো সবাই স্ম্যাকডাউনে টিউন করেছিল। এবার এইখানে যদিও রোমান রিংসের খুব একটা বড় হাত নেই, কিন্তু তবুও আমরা বলতে পারি রোমান রিংস আর সিএম পাঙ্কের প্রোমোর আফটার এফেক্টই এটা ছিল যে সবাই স্ম্যাকডাউনেও টিউন ইন করেছিল। আর এমনি এখন রোড টু রেসেলমেনিয়া শুরু হয়ে গেছে, এখন তো এরকম ভিউয়ারশিপ অন্তত ডাব্লিউডাব্লিউর আসা দরকার, কারণ রেসেলমেনিয়া সিজন তো খুবই হট সিজন হয়। কিন্তু এই মুহূর্তে যে রোমান রিংসই এই ইন্ডাস্ট্রির এই মুহূর্তে সবথেকে বড় সুপারস্টার বা সবথেকে বড় ড্র, এটা তো বারবারই তার স্ট্যাট দেখলে প্রমাণ হয়ে যায়। এটা আমাকে আর আলাদা করে কোনো প্রমাণ করার দরকার পড়বে না। তবু আমি তোমাদের সামনে সমস্ত স্ট্যাট দেখিয়ে দিলাম যে কীভাবে রোমান রিংসের আসার পরেই একটা ভিউয়ারশিপে হিউজ জাম্প এসেছে বা ভিউয়ারশিপ ইনক্রিজ হয়ে গেছে, সেটা নেটফ্লিক্সের হোক বা ইউএসএ নেটওয়ার্কের হোক। তো এটাই হচ্ছে ড্রয়িং পাওয়ার, আর এই ড্রয়িং পাওয়ারই সব সুপারস্টারদের মধ্যে থাকে না। এইটা যেদিন মানুষজন বুঝে যাবে সেদিন মানুষজন না তো রোমান রিংসকে নিয়ে কোনো ফালতু কথা বলবে, না তো রোমান রিংসকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হবে। যাই হোক না কেন, তো এটা নিয়ে আর কী বলবো, রোমান রিংসকে আবার নিজেকে প্রমাণ করতে হবে না, আমাকে আবার রোমান রিংসকে আলাদা করে প্রমাণ করার কোনো দরকার নেই। যারা বোঝা, যাদের মাথায় বুদ্ধিটুকু আছে তারা জানে রোমান রিংস কী জিনিস বা এই মুহূর্তে রোমান রিংস কত বড় ড্র, বিশেষ করে জন সিনার রিটায়ারমেন্টের পর। এবার রোমান রিংসকে নিয়ে কথা হয়েছে আর কোডি রোডসকে নিয়ে কথা হবে না, কারণ এখন তো সব থেকে বেশি ফ্যান ওয়ার এই দুটো ফ্যান্ডামের মধ্যেই চলে। তো কোডি রোডসের কথা একটু বলা যাক। তো এখন জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজে অনেকে নাকি ড্রু ম্যাকএন্টায়ারের যে চ্যাম্পিয়নশিপ রিংটা চলছে, মানে অনেক অফিসিয়ালসরা তারা নাকি মানে হায়ার আপস বিভিন্ন ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালস ব্যাক স্টেজে নাকি সেই চ্যাম্পিয়নশিপ রিংটা নিয়ে খুশি না। তারা ভাবছে যে হ্যাঁ ঠিকঠাক চলছে, কিন্তু খুব একটা ভালো চ্যাম্পিয়নশিপ রিং ড্রু ম্যাকএন্টায়ার দিচ্ছে না। আমি বলবো 1 মিনিট, ড্রু ম্যাকএন্টায়ার কতদিন হলো চ্যাম্পিয়ন হয়েছে? এই তো আগের মাসে একটা স্ম্যাকডাউনের এপিসোডে ড্রু ম্যাকএন্টায়ার চ্যাম্পিয়ন হলো। এখনও তো সবে মাত্র 1 মাস মতো হয়েছে ড্রু ম্যাকএন্টায়ারের কাছে চ্যাম্পিয়নশিপটা আছে। আর এর মধ্যেও আমরা দেখেছি রয়্যাল রাম্বলে ড্রু ম্যাকএন্টায়ার তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করেছে। এছাড়াও আমরা দেখেছি যে ড্রু ম্যাকএন্টায়ার প্রত্যেক সপ্তাহে স্ম্যাকডাউনে আসছে, ভালো ভালো প্রোমো কাট করছে, কোডি রোডস আর জেকব ফাটুর সাথে তার ফিউড কন্টিনিউ করছে। ওদিক থেকে রোমান রিংস সিএম পাঙ্কের মানে প্রোমোর মাঝেও ড্রু ম্যাকএন্টায়ারকে মেনশন করা হচ্ছে। তো আমি বলবো কোন দিক থেকে ড্রু ম্যাকএন্টায়ারের চ্যাম্পিয়নশিপ রিংটাকে খারাপ মনে হচ্ছে তাদের? কিন্তু কেন খারাপ মনে হচ্ছে তার পেছনে একটা কারণ আছে, কারণ মনে করা হচ্ছে এরকম
ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজে বিভিন্ন ডাব্লিউডাব্লিউ হায়ার আপস, এবার এটা কারা হতে পারে তোমরা একটু গেস করার চেষ্টা করো। তারা মনে করছে যে রাসেলমেনিয়ার জন্য কোডি রোডসকে চ্যাম্পিয়ন বানানো ঠিক হবে, আর তাদের মাথায় এখন যে ম্যাচটা ঘুরছে সেটা হচ্ছে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ অ্যাট রাসেলমেনিয়া 42। এবার সেটা যদি হয় তোমরা ধরে রাখতে পারো এই উইকে যে স্ম্যাকডাউনে ট্রিপল থ্রেট ম্যাচটা হবে এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করার জন্য, সেখান থেকে স্যামিজেন কোয়ালিফাই করে যাবে, জেকব ফাটো আর কোডি রোডস কোয়ালিফাই করবে না। তারপর এলিমিনেশন চেম্বারে যেমন আমি বলেছিলাম আমরা কোডি রোডস, জেকব ফাটো আর ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। সেই ম্যাচে সম্ভবত কোডি রোডস আবার ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর ওই দিক থেকে যেহেতু র্যান্ডি অর্টন এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই অলরেডি করে গেছে, তাই র্যান্ডি অর্টন এই বছর এলিমিনেশন চেম্বার জিতে নাম্বার 1 কন্টেন্ডারও হয়ে যাবে। আর এইভাবে আমরা রাসেলমেনিয়াতে কোডি রোডস আর র্যান্ডি অর্টনের মধ্যে একটা ম্যাচ দেখতে পেতে পারি ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। এবার তোমরা বলবে যদি সেটা হয় তাহলে ড্রু ম্যাকইন্টায়ারের, জেকব ফাটুর কী হবে, ভগবানই জানে কী হবে। কিন্তু ড্রু ম্যাকইন্টায়ারের চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কটা নাকি এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ ব্যাকস্টেজে অনেক হায়ার আপসের ভালো লাগছে না। এবার সেটা কারা হতে পারে আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো। তো তাদের যেহেতু ভালো লাগছে না তাই তারা সেটাকে চেঞ্জ করার কথাও ভাবছে, এখনও ফাইনালাইজ হয়নি কিন্তু ভাবনা চিন্তা চলছে। আর এটা যদি একবার বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমি জানি না সিচুয়েশন কী হবে, বিশেষ করে ড্রু ম্যাকইন্টায়ারের জন্য সেটা খুবই খারাপ বিষয় হবে। আমি চাই এরকম যেন কিছু না হোক, আর অন্তত ড্রু ম্যাকইন্টায়ার রাসেলমেনিয়া অব্দি চ্যাম্পিয়ন হিসেবে যা, কিন্তু আমার চাওয়ায় কী আসে যায়, যেটা হওয়া সেটা তো হবেই হবে। দেখো কি হয়। কিন্তু আজকের ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে হাইপ করে দিও। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই বলো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।